পর্তুগালের পুরোটাই চান কপাল। আসলে পুরোটাই লাক ফেভার করছে ওদের। লাক ফেভার না করলে আসলে ওদের দিনটা ওদের ছিল না। তো পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচটা খুবই টানটান উত্তেজনা ম্যাচটা ছিল। প্রথমার্ধে যদিও পর্তুগাল খুব ডিসিপ্লিন খেলা খেলতেছিল, দ্বিতীয়ার্ধে পুরো এলোমেলো খাওয়া যায় ক্রোয়েশিয়ার কাছে। ক্রোয়েশিয়ার দ্বিতীয়ার্ধে মানে একের পর এক আক্রমণ করতেছিল, তাদের গতি ক্ষিপ্রতা দেখাইতেছিল। তো বিপরীত সাইডে পর্তুগাল হিমশিম খাইতেছিল তাদেরকে থামাইতে। তো অনেকবার আক্রমণ করছে এবং গোল দেওয়ার জন্য গোল ক্রিয়েট করছে ক্রোয়েশিয়া, কিন্তু অনেকগুলো গোল পশ্চাতের কারণে বাতিলও হয়। কিন্তু যখন খেলা 1-0 গোলে ক্রোয়েশিয়া আগায় যায়, বিপরীতে পর্তুগালও সমতায় নিয়ে আসছে খেলাটা। কিন্তু তারপরও যে কাহিনীটা হইলো, মানে একেবারে শেষের দিকে যায় 94 মিনিটে, তখন একটা গোল হজম করে ক্রোয়েশিয়া এবং পর্তুগাল আগায় যায়। আবার ওই অতিরিক্ত সময়ে যা যখন 113 মিনিট খেলা চলতেছে, সেই সময় একটা গোল করে ক্রোয়েশিয়া। এবং এই গোলটা নিয়ে আসলে একটু সবার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এটা কি আসলে অফসাইড হয়েছে কি না, বা আগে একটা রোনাল্ডোর গোল অফসাইড হয়েছে, বাতিল হয়েছে, এটা কি অফসাইড ছিল কিনা, এই বিষয়ে অনেকে একটু মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল। তবে ফিফার নিয়ম অনুযায়ী ডিসিশনগুলা ওকে আছে। তো ফিফার নিয়ম অনুযায়ী তারা রেফারি ডিসিশন দিয়েছে এবং বিআরের মাধ্যমে রেফারি কনফার্ম হয়েছে যে আসলে বলটা যখন ডেলিভার করে তখন আসলে ওই ক্রোয়েশিয়ার প্লেয়ারের মাথায় লাগছে কিনা। এবং বলের মধ্যে যে এই ক্যামেরাগুলো ছিল, ওই ক্যামেরাগুলা দ্বারাই নির্ধারিত হয় যে আসলে বলটা প্লেয়ারের মাথায় টাচ করছে। সেটা কিন্তু ক্লিয়ার করছে ফিফা তাদের বিবৃতির মাধ্যমে, যে এটা বলটা ওই ক্রোয়েশিয়ার প্লেয়ারের গায়ে টাচ করছে। তারপরে হচ্ছে ওই বলটা টাচ লাগার পরে পর্তুগালের একটা প্লেয়ারের মাথায় বলটা লাগে। কিন্তু তখন আসলে ধরা হয়েছিল যে আসলে এটা অফসাইড হবে না, কারণ পর্তুগালের প্লেয়ারের মাথায় টাচ করে ক্রোয়েশিয়ার প্লেয়ারের কাছে বলটা যায় এবং সেটা গোল পায়। তখন দেখা হয়েছিল আসলে মূলত ইম্পর্টেন্ট ভাবে তারা দেখছে যে আসলে এই বলটা যে পর্তুগালের প্লেয়ারের মাথায় যে লাগছে, এটা কি আসলে ইন্টেনশনালি ছিল, নাকি এটা আনফর্চুনেটলি বলটা এসা সে লেগে গেছে, মানে সে কি আসলে বলটা ছাড়িয়ে দিছিল এমন অবস্থায় লাগছে, নাকি সে ইচ্ছাকৃতভাবে বলটা আসলে সেভ করার জন্যই সে লাগাইছে। এই জিনিসটা আসলে দেখছে। তো দেখে আসলে বোঝা গেল যে আসলে সে বলটা ছাড়িয়ে দিছিল, সে মাথা ডাউন করছিল, কিন্তু মাথায় লাইগা ক্রোয়েশিয়ার প্লেয়ারের হাতে বলটা চলে যায় এবং গোল হয়। তো এই জন্যই মূলত ইন্টেনশনালি ছিল না বিদায় এই গোলটা আসলে অফসাইড হয়, কারণ ওই প্লেয়ারটা অফসাইডে ছিল, ইতিমধ্যে অফসাইডে ছিল। যদি প্লেয়ারের ইন্টেনশনালি থাকতো বলটা টাচ, তাহলে ওটা আসলে অফসাইড হইতো না, ফিফার নিয়ম এটাই বলে। তো আসলে দুইটা গোলই সেম। পর্তুগালে যে রোনাল্ডো তার যে অফসাইডটা হয়েছে, সেখানে সম্পূর্ণ বডি তার ভিতরে ছিল, বাট শোল্ডার আর যে মাথার একটা অংশ তার অফসাইডের ভিতরে ছিল, ঠিক আছে, মার্কিং এর ভিতরে ছিল, যার জন্য তার অফসাইডটা হয়েছে। কারণ এটা যে বডি পার্টটা মূলত গোল করার জন্য আসলে আগায় যায়, সেই বডি পার্টটা যদি ভিতরে থাকে সেটা অফসাইড হিসেবে গণ্য হয়। তো এই জন্য আসলে এখন বর্তমানে যে প্রযুক্তিটা এই বিশ্বকাপে অসাধারণ। তো ফিফার এখানে আসলে ভুল ওরকম ভাবে ধরা যায় না, তাই আসলে যেগুলো আসলে অনেক একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে রেফারির কাছে, ওইগুলো বিআর কল করে, বিআরের মাধ্যমে আসলে পরে ডিসিশনগুলো আসে। তো ওই ডিসিশনগুলো সঠিক ডিসিশনই হয়। আমরা আসলে দূর থেকে অনেকে মনে করি আসলে ডিসিশন ভুল হয়েছে বা ডিসিশনটা এইভাবে না হলে পারতো, কিন্তু ডিসিশনটা সঠিক ছিল। এটা অফসাইডই হয়েছে, কারণ এটা প্লেয়ার আসলে ইন্টেনশনালি লাগায় নাই। ক্রোয়েশিয়ার আসলে একটা পুরো ব্যাড লাক ছিল, আসলে লাক ফেভার করে নাই, কারণ অনেক সুন্দর ফুটবল খেলছে ক্রোয়েশিয়া পর্তুগালের সাথে। পর্তুগাল জাহামরি ভালো খেলছে এটা বলা যাবে না, ক্রোয়েশিয়ার সাথে ছন্নছাড়া ফুটবল খেলছে। যদি রাউন্ড অফ 16 এরকম ফুটবল খেললে মনে হয় না তারা আগাতে পারবে। এখান থেকে যারা যদি রিকভার করতে পারে, ইনশাল্লাহ তারা সামনের দিকেও যাইতে পারবে। সো ক্রোয়েশিয়ার আসলে ব্যাড লাক, নেক্সট বিশ্বকাপের জন্য শুভকামনা।